সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপেন পিসি আর আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথাই রয়েছে, যা কিছু চলছে এই মুহূর্তে, রুমার, ওয়াইল্ড রুমার, আপডেট, কংক্রিট ব্যাপার, চান্সেস, টার্গেট, সব কিছু নিয়েই কথা বলবো। সবটা কেমন যেন গুলিয়ে যায় না এই সময় দাঁড়িয়ে। যাই হোক, বেশ কিছু বিষয় রয়েছে আলোচনা করার মতো, বেশ কিছু প্লেয়ার রয়েছে আলোচনার টেবিলে আপাতত। কিন্তু শুরুতে আমি আমার একটা পার্সোনাল কথা বলতে চাই। গত মাসে আমি একটা চ্যানেল সবার সামনে নিয়ে এসেছিলাম, রাদার বলা ভালো যে একটা পুরনো চ্যানেলকে আমি নতুনভাবে সামনে নিয়ে এসেছিলাম, যেখানে আমি কথা দিয়েছিলাম যে অন্যভাবে আমি একটু ইন্ডিয়ান ফুটবলে কোথাও কাজ করতে চাই, বা যে কনসেপ্ট নিয়ে আপাতত কাজ চলছে সেটাকে একটা লার্জার অডিয়েন্সের কাছে আমি নিয়ে যেতে চাই। একটা ভিডিওর পর তারপর বেশ কিছু কন্টেন্ট আমার রেডি ছিল, কাজ আমার চলছিল, বাট নিজের একটা ছোট্ট ভুলের কারণেই কিন্তু সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায়। এবং তারপর থেকে আমি কারোর সাথে শেয়ার করিনি এটা নিয়ে। নিজে মনের মধ্যে খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কারণ একটা চ্যানেলকে ভালোবাসা দিয়ে সবাই বড় করে, মানে কিছুটা বড় করে। আর খুব ছোট ক্রিয়েটারদের কাছে কি হয়, খুব সামান্য কিছু সাবস্ক্রাইবারও অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এবং তারপর যখন সেটা কোথাও গিয়ে প্রথমেই ধাক্কা খেয়ে যায়, এবং তখন একটা নিজের মনোবলে ধাক্কা লাগে। তারপরে আমি আর নতুন করে ভাবিনি সেই বিষয়টা নিয়ে, এবং তারপর ক্রমাগত অনেকের কমেন্ট আসতে থাকে যে ফুটবল তড়কাতে ভিডিও দাও, এই টপিকটা নিয়ে কাজ করো, ওই টপিকটা নিয়ে কিছু বলো। আমি বলতে পারিনি কাউকে, বাট তারপর কালকে কমেন্ট আসে, কাল বা পরশু দিনকে, যে ফুটবল তড়কা চ্যানেলটা কি নেই। তখন বুঝতে পারি যে হ্যাঁ, এবার তো কেউ লক্ষ্য রেখেছে যে চ্যানেলটা সত্যি দেখতে পাওয়া যাচ্ছে না। যারা সাবস্ক্রাইব করে রেখেছিল তাদের সেই লিস্টে চ্যানেলটা নেই। তো রিপ্লাই দিই যে হ্যাঁ, আমার নিজেরই ছোট ভুলে বা টেকনিক্যাল গ্লিচ, যেভাবেই বলো না কেন, সেইভাবে চ্যানেলটা সামহাউ ডিলিট হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। সত্যি কথা বলতে আমার অসুবিধা নেই, কী কারণে নেই সেটা পরিষ্কারভাবে জানানোটাই দরকার। এবং তারপর থেকে আমি আর ভাবিও নি কোনো সেকেন্ড অপশনের কথা, কোনো নতুন করে আবার কিছু শুরু করা। কারণ একটা প্ল্যান নিয়ে যখন শুরু করলাম, সেটাতে যখন ধাক্কা খেলো, আর এগুলো আমরা মানি যে কোনো কিছু শুরু করার সময় যখন বাধা আসে সেখানে একটু থেমে যেতে হয়। তো এখনও ভাবিনি কিছু, অনেক দিন ধরে অনেকে কমেন্ট করেছিলে, প্রত্যেককে রিপ্লাই দেওয়াটা সম্ভব না, আমার নিজেরও খুব খারাপ লাগছিল নিজের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই কারণে আজকে ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম। যদি তোমরা সাহস দাও, পরবর্তী ক্ষেত্রে আমি অবশ্যই ভেবে দেখব অন্য কিছু ভাবে, বাট ফুটবল তড়কা আবার ফিরবে কিনা, আই হ্যাভ নো সাচ আইডিয়া। যাই হোক, এই পার্টটা স্কিপ করে যেতে পারো। যেটা নিয়ে মেন কথা বলবো সেটা হচ্ছে বেশ কিছু প্লেয়ার রিলেটেড কথা। প্রথমেই যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দিমিত্রি ডিয়ামান্টোকোস। এই প্লেয়ারটা এই মুহূর্তে দাঁড়িয়ে 4টে আইএসএল ক্লাব থেকে কিন্তু অফার গ্যাদার করেছে। এবং আমরা সবাই জানি যে এই সিজনে দিমিত্রি যা ফর্মে রয়েছে, দিমিত্রি পরপর দুটো সিজনেই যে পারফরমেন্স তুলে ধরেছে কেরালার জার্সিতে, ওর কাছে কোনো টিমের অফার আসাটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এবং কেরালা ওকে ধরে রাখার খুব যে বিরাট কিছু চেষ্টা করবে সেরকমও না, কারণ দুটো সিজনে ওর পারফরমেন্স বলে দিচ্ছে ওর যে স্যালারিটা হবে সেটা কিন্তু একটা বড় রকমের হাইক পেতে চলেছে। আমাদের ইন্ডিয়ান ফুটবলে এই জিনিসটা হয়। এবং সেই 4টে ক্লাবের মধ্যে এর আগে আমরা কথা অলরেডি বলে ফেলেছি যে মুম্বাই সিটি এফসির একটা ভালো রকমের অফার রয়েছে। এবং দ্বিতীয় যে ক্লাব কোথাও কন্টেনশনে থাকতে পারে, ফাইটে থাকতে পারে, সেই ক্লাবটা নান আদার দেন কিন্তু ওড়িশা এফসি। কারণ রয় কৃষ্ণা বেরিয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে যদি দিমিত্রি ডিয়ামান্টোকোসের মতো একজন প্লেয়ারকে ওড়িশা সই করাতে পারে, তাহলে সেটা একটা বড় সিগনেচার কিন্তু হবে। বাট বাকি দুটো ক্লাব টপ লেভেলে কি হতে পারে, উই হ্যাভ নো সাচ আইডিয়া। কারণ এফসি গোয়ার কথা বারবার উঠলেও কিন্তু মার্কাস পুরো ব্যাপারটাকে ডিনাই করেছে। তো দিমিত্রি ডিয়ামান্টোকোস এফসি গোয়ার পথে নেই। একটা ক্লাব যদি মুম্বাই হয়, দ্বিতীয় ক্লাবটা অবশ্যই ওড়িশা এফসি। বাকি দুটো টিম কী হতে পারে সেটা অবশ্যই পরে বেরিয়ে আসবে, বাট আপাতত কিন্তু আর কোনো নাম সেইভাবে আলোচনার মধ্যে নেই যে সেই ক্লাবে খুব একটা ডিমান্ড রয়েছে। আমি যদি টপ কোনো ক্লাবের কথা ভাবি এখানে, এরপর অবশ্যই কথা বলতে হবে হুগো বুমোকে নিয়ে, আরও একজন ফ্যান ফেভারিট প্লেয়ার। তাকে নিয়ে মার্কেটে কিন্তু এই মুহূর্তে রুমার যে হুগো বুমোর সাথে বেঙ্গালুরু এফসির এক প্রস্ত কথাবার্তা নাকি শুরু হয়েছে। দেখো, এখানে আমি যদি নিজের ওপিনিয়ন দিই তাহলে এটা তো ঠিক কথাই যে বেঙ্গালুরু এফসির একজন অ্যাটাকিং মিডফিল্ডার লাগবে। হাবির এই সিজনে যা পারফরমেন্স, সেটা আগামী সিজনে তাকে কন্টিনিউ করে রাখার মতো নয়। এবং অবশ্যই ওদের একটা রিশেপ দরকার, রিবিল্ডিং দরকার, এবং একজন ভালো কোচ দরকার যার মধ্যে একটা ভিশন থাকবে। আমরা কোথাও বারবার করে সেই যে অ্যালবার্তো রোকার টাইমটা, সেটা ভাবি যে বেঙ্গালুরুতে কত ভালো ছিল। ইভেন তারপরে কার্লোস কোয়াদ্রা, তিনিও ভালো কাজ করেছিলেন। বাট তারপর থেকে না, সাইমন গ্রেসন এসে কাজ ভালো করেছে ঠিক কথায়, বাট সেই যে একটা ব্যাপার, সেই যে ডমিনেশনটা, এটা কিন্তু বেঙ্গালুরু এফসি মিস করেছে। হ্যাঁ, লাস্ট সিজনে ওরা 3টে ফাইনালে রিচ করেছিল, বাট কিছু কিছু ক্ষেত্রে কী হয়েছে যে কনসিস্টেন্সিটা, সেই কনসিস্টেন্সির অভাব কিন্তু দেখা গেছিলো। এবং সেই জায়গা থেকে ওদের একটা রিসেভ রিবিল্ডিং লাগবে, এবং সেখানে অ্যাটাকিং মিডফিল্ড অপশনে যে ওরা হুগো বুমোর কথা ভাববে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান কি রাজি থাকবে যে ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবে হুগো বুমোকে দেওয়ার জন্য?
এটা হবে সবচেয়ে বড় আলোচনার বিষয়। আগামী সিজনে যদি অ্যান্থনি লোপেজ হাভাস তিনি কন্টিনিউ করেন, তাহলে আগেই আমরা সবাই জানি যে হুগো বুমোর থাকার সম্ভাবনা সেইভাবে থাকবে না। তো তাকে হয়তো অন্য কোনো ক্লাবে মুভ করানো হতে পারে, কিন্তু সেটা আইএসএল এর কোনো ক্লাবে হবে কিনা ডাউট থেকে যাচ্ছে। বাট দেখো, মার্কেটে রিউমার তো রয়েছে, এটা তো ঠিক কথাই। এবং কোথাও বেঙ্গালুরু এফসি হয়তো মোহনবাগানের কাছে একটা এনকোয়ারি করেছে যে হুগো বুমোর মতো প্লেয়ারকে তারা ছাড়বে কিনা। ছাড়লেও অবশ্যই তার জন্য একটা হায়ার ট্রান্সফার ফি হবে, তার নেগোসিয়েশন তো অনেক পরের ব্যাপার। তার আগে তো এটা মোহনবাগানকে ঠিক করতে হবে যে হুগো বুমোকে আইএসএল এর কোনো ক্লাবে ছাড়বে কিনা। তো দেখা যাক, যদি বেঙ্গালুরু পাই তাহলে অবশ্যই ভালো সিগনেচার হবে। বাট আমার যতটুকু মনে হচ্ছে যে মোহনবাগান যদি অন্য কোনো ক্লাবে ছাড়ার মতো কোনো প্ল্যান হয়, তাহলে আইএসএল এর বাকি অন্য কোনো ক্লাবে হবে কিনা বড় রকমের ডাউট কিন্তু অবশ্যই থেকে যাবে। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হয়, সেই প্লেয়ার আরও একজন ফ্যান ফেভারিট প্লেয়ার, বাট এটা কিন্তু ইস্ট বেঙ্গল থেকে হিজাজি মাহের, যাকে নিয়ে আজকে সারাদিনে প্রচুর আলোচনা হয়েছে এবং তার ক্লাব ছাড়া, ক্লাবে থাকা, এক্সটেনশন, অন্য ক্লাবে মুভ, মাল্টিপল ক্লাবের অফার, দেশের থেকে বাইরে বিদেশের অফার। এই প্লেয়ারটাকে কয়েক মাস আগেও কিন্তু ইন্ডিয়ান ফুটবল মার্কেট চিনত না। কার্লোস কোয়াদ্রা তিনি তাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছিলেন এবং তিনি যে কোথাও একটা কোয়ালিটি সিগনেচার করিয়েছেন, এটা ইস্টবেঙ্গলের চরম শত্রু পক্ষে থাকা দলের সমর্থক কিন্তু মানতে বাধ্য যে হ্যাঁ, হিজাজি মাহেরের মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে যে কোথাও আইএসএলের অন্তত পক্ষে টপ লেভেলে থাকা 3-4টে ক্লাবকে অ্যাট্রাক্ট করতে পারবে, যাদের প্লেয়ারের দরকার রয়েছে। অনেক দিন আগে, আজ থেকে প্রায় বোধহয় 7-8 দিন আগে একটা কথা বলেছিলাম যে হিজাজি মাহেরের জন্য কিন্তু আপাতত মুম্বাই সিটি এফসি তারা একটা মোটামুটি মুভ করতে পারে, যেহেতু তাহের ক্রোমা তার যে পারফরমেন্স রয়েছে সেটা খুব একটা ভালো না, খুব একটা ইমপ্রেসিভ না, রাদার বলা ভালো। তো সেই জায়গাতে হিজাজি মাহের আরও একজন ওয়েস্ট এশিয়ান ডিফেন্ডার হতে পারে যাকে মুম্বাই সিটি এফসি টার্গেট করতে পারে। এবার থায়ের ক্রোমা ভালো প্লেয়ার অবভিয়াসলি, বাট কোথাও মুম্বাই সিটিতে এখনো অবধি মানিয়ে নিতে পারেনি। এবং একই সাথে তিরির সাথে যদি হিজাজি মাহেরের একটা জুটিকে কল্পনা করা যায়, তাহলে সেটা যে কতটা স্ট্রং একটা ডিফেন্সিভ প্লেয়ার হবে এটা আমরা সবাই আন্দাজ করতে পারি। বাট তার পাশাপাশি আজকে সকাল থেকে রুমার ছিল যে এফসি গোয়াতে তার একটা মুভ হতে পারে, যেটাকে পুরোপুরি কিন্তু মার্কাস ডিনাই করে দিয়েছে যে এফসি গোয়াতে কিন্তু হচ্ছে না। এবং এটার পর থেকেই সবাই আলোচনা করতে শুরু করে তাহলে কি সত্যি ইস্ট বেঙ্গল হিজাজি মাহেরকে রেখে দিচ্ছে, তাকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন দিচ্ছে, নাকি অন্য কোনো ক্লাবের অফার থাকতে পারে। আবারও বলছি, এখনও অবধি হিজাজি মাহেরকে রেখে দেওয়ার যে সিদ্ধান্ত সেটা ইস্ট বেঙ্গলের তরফ থেকে পুরোপুরি হয়েছে বলেও মার্কেটে আপডেট নেই। তবে হ্যাঁ, আগেও বলেছি, এখনও বলছি, সামনে গিয়ে যদি আরও অন্য কোনো ক্লাবের লিঙ্ক আপ আসে হিজাজি মাহেরের সাথে, তখনও আমি বলতে বাধ্য হব যে কার্লোস কুয়াদ্রাতের ডিসিশন বা কার্লোস কুয়াদ্রাতের সাথে হিজাজি মাহেরের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোথাও একটা ক্যাটালিস্টের রোল প্লে করবে হিজাজি মাহেরের ইস্টবেঙ্গলে থাকা না থাকা সব কিছুর ওপরে। শুধুমাত্র অন্য ক্লাবের অফার, এবার বিদেশ থেকে কোনো ক্লাবের অফার এলে সেটা অন্য বিষয়। যদি সত্যি মিডল ইস্টের কোনো ক্লাবের অফার আসে, বা মালয়েশিয়ার কথা শোনা যাচ্ছে, বা থাইল্যান্ডের কথা শোনা যাচ্ছে, সেখান থেকে অফার এলে পুরোপুরি অন্য ব্যাপার। কিন্তু যদি আইএসএলের অন্য কোনো ক্লাবের অফার আসে, তাহলে নিশ্চিতভাবে হিজাজি মাহের মুভ করার আগে সবার আগে কার্লোস কুয়াদ্রাতের সাথে কথা বলবে। কারণ তাকে সিরিয়াসলি নিয়ে আসা, তাকে নতুন লাইফ দেওয়া, নতুন করে একটা ফুটবল সিস্টেমের মধ্যে ঢোকানো এবং তাকে পপুলার করে দেওয়া ইন্ডিয়ান ফুটবল মার্কেটে, এটার জন্য পুরো 100% ক্রেডিট কিন্তু কার্লোস কুয়াদ্রাতের। তিনি যেভাবে প্লেয়ারটাকে সিগনেচার করিয়েছিলেন। তো এখনও অবধি এটা ঠিক নয় যে হিজাজি মাহের ইস্টবেঙ্গলে থাকবে, এখনও অবধি এটা ঠিক যেমন নয়, ঠিক তেমনটাই হিজাজি মাহের অন্য কোনো আইএসএল ক্লাবে জয়েন করছে বা অন্য কোনো আইএসএল ক্লাবের তরফ থেকে এমন অফার রয়েছে যেটা সে অ্যাকসেপ্ট করেই ফেলেছে, এরকমও কিন্তু আপডেট নেই। তো হিজাজি মাহের কী করতে পারে সেটা নিয়ে কিন্তু বেশ কিছু সময় কাটাতে হবে, ওয়েট করতে হবে, তারপরে জানা যাবে যে অ্যাকচুয়ালি হিজাজি মাহেরকে নিয়ে কী করতে যাচ্ছে ইস্টবেঙ্গল, বা হিজাজি মাহের নিজেও কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু আগে থেকেই চেষ্টা করেছিল যে হিজাজি মাহেরকে রেখে দেওয়া, এবং আগামী সিজনে জর্ডান এলসি যদি ফিরে আসে সুস্থভাবে, তাহলে তাকে দিয়ে কন্টিনিউ করানো, অর্থাৎ এই দুজন ডিফেন্ডারকে নিয়ে আগামী সিজন স্টার্ট করা, সেই প্ল্যানটা এক্সিকিউট হবে কিনা এখনও অবধি কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। তো বোঝা গেলে অবশ্যই নিশ্চিতভাবেই কথা বলবো, আরও ডিটেলসে কথা বলা যাবে। অ্যান্ড লাস্ট যেটা দিয়ে শেষ করবো, যেটা কোথাও আগামী দিনে একটা বড় সিগনেচার সামনের সিজনে হতে পারে, সেটা হচ্ছে জিকসন সিং। দেখো, অনেকে এখন এই মুহূর্তে বলবে যে জিকসনকে কি সত্যিই মোহনবাগানে দরকার রয়েছে? তাহলে যদি কোথাও আপাতত মোহনবাগানের সিস্টেমের দিকে তাকাও, তাহলে সেখানে জিকসন সিংকে বিরাট কিছু দরকার নেই, এটা ঠিক কথা। কারণ অভিষেক সূর্যবংশী আউটস্ট্যান্ডিং খেলছে, অনিরুদ্ধ থাপা ব্যাকআপ হিসেবে রয়েছে, দীপক টাংরি ডিসেন্ট পারফরমেন্স তুলে ধরছে। বাট আবারও বলছি, যখন তোমার টার্গেটটা থাকবে অনেক বড়, যখন তোমার টার্গেটটা থাকবে ফুটবলের ডমিনেশন এবং এমন একটা ভাইটাল পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড, এই জায়গাতে যদি আবারও বিদেশি না নেওয়ার পরিকল্পনা হয়,
তাহলে কিন্তু তোমাকে জিকসন সিংয়ের কথা ভাবতে হবে। কারণ জিকসন এমন একটা প্লেয়ার যে কাইন্ড লাইক একজন বিদেশি প্লেয়ারের মতো পারফরমেন্স তুলে ধরে। আমি বলছি না যে মোহনবাগানে এই মুহূর্তে জিকসনকে 100% দরকার, তার জন্য অল আউট মোহনবাগান চলে যাবে, দরকার হলে 3 কোটি টাকা ট্রান্সফার ফি ধরিয়ে দেবে কেরালাকে, এরকম না। বাট হ্যাঁ, যদি কোথাও টার্গেটটা বড় হয়, যে ক্লাব বড় কিছু করতে চাইছে, অ্যাচিভমেন্টটা বিগ লেভেলে রয়েছে, ধরে নাও পরের সিজনে 3টে ট্রফি জিততে চাইছে, আমি যদি সোজা কথাই বলি, এবং কোথাও এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ অন্তত পক্ষে গ্রুপ স্টেজটা টপকাতে চাইছে, সেখানে বড় ক্লাব যাই থাকুক না কেন, সেখানে কোথাও নিজেদের যে ছাপটা, সেই ছাপটা রাখতে চেষ্টা করছে মোহনবাগান, তাহলে কোথাও ধরতে পারো যে এই জিকসন সিংয়ের মতো প্লেয়ারকে কিন্তু মোহনবাগানে লাগবে, যেখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এমন কোয়ালিটির, সে তার উপরে ভরসা করে কোথাও মোহনবাগানে যিনি কোচ থাকুন না কেন, অ্যান্থনি ঝাভাস থাকলে তার সম্ভাবনা এই মুহূর্তে হায়ার রয়েছে, থাকলে ঠিক আছে, অন্য কোনো কোচ এলে একইভাবে কোথাও একজন ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার এমন কোয়ালিটির দরকার, যে থাকলে অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে না। দীপক টাংরি থাকলে একটা জিনিস বারবার সবাই কি বলে, প্লেয়ারটা রাফ ফুটবল খেলে, পাসিং কোয়ালিটি সেরকম না, সেইভাবে ওকে আমরা সবসময় গেমের মধ্যে ইনভলভ হতে দেখি না, পুরোপুরি ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে, যেটা সবসময় ঠিক না, কিছু কিছু সময় সেটা ব্যাঘাত ঘটিয়ে দেয়। অভিষেক সূর্যবংশীর এই মুহূর্তে একটা ডেভেলপমেন্টাল স্টেজ চলছে, তুমি এক্সপেক্ট করতে পারো না যে গোটা সিজনে অভিষেক সেম লেভেলে পারফরমেন্স দেবে। অনিরুদ্ধ থাপার ফর্ম অনেক ডাউন হয়েছে, ইভেন অনিরুদ্ধ থাপা যে কোয়ালিটির প্লেয়ার, তুমি চেন্নাই এফসির কথা ভাবো, তুমি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা ভাবো, হি ইজ নট আর ডিফেন্সিভ মিডফিল্ডার, হি ইজ কমপ্লিটলি আ সেন্ট্রাল মিডফিল্ডার। অনেক সময় ও অ্যাডভান্সিং রোলে খেলে, অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলে, কোথাও ওকে ডিফেন্সিভ মিডফিল্ডে তুমি যত বেশি নামাবে তত বেশি তোমার রিস্ক বাড়বে। তাহলে তোমায় কী করতে হবে, অপশন রয়েছে, তুমি বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে চলে এসো। বাট ওটা যদি জিকসনের মতো প্লেয়ার হয়ে যায় ভাই, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, কারণ জিকসন যে লেভেলের ফুটবলটা ডেলিভার করে, ও যেভাবে ব্লকগুলো করে, ওর যে হাইটের অ্যাডভান্টেজটা রয়েছে, এবং ও যেভাবে নিজেকে আপাতত একটা উচ্চতায় নিয়ে গেছে, এটা কোথাও কিন্তু টিমকে নির্ভরতা দেবে, এবং সেটাও লং টার্মে, খুব অল্প সময়ের জন্য না। এরকম একটা প্লেয়ার কিন্তু মোহনবাগানে লাগবে, দিস ইজ দ্য মেন থিং। বাট সেটা জিকসনের জন্য মোহনবাগান অল আউট ঝাঁপিয়ে চলে যাবে, সব কিছু বাধাকে অতিক্রম করে বেরিয়ে চলে যাবে, যেটা গত সিজনে থাপার জন্য হয়েছিল, বা আনোয়ারের জন্য হয়েছিল, বা সাহাল আব্দুল সামাদের জন্য হয়েছিল। ডেসপারেট নিড ছিল এই প্লেয়ারগুলোকে নেওয়ার জন্য, সেই ডেসপারেট নিডটা কিন্তু পার্টিকুলার জিকসনের জন্য নেই। বাট আবারও বলছি, এই প্লেয়ারটাকে মোহনবাগানে লাগতে পারে, এবং যদি সেটা কোচ বা নতুন কোচ যদি আসেন ফিল করেন, তাহলে কিন্তু মোহনবাগান ডেসপারেটলি যাবে, এবং সেই জায়গাটা মোহনবাগানের দরকার। দেখা যাক, বাকিটা অবশ্যই সময় কথা বলবে, এবং ট্রান্সফার মার্কেট যেভাবে ভোলাটাইল সিস্টেমের মধ্যে যায় সেটাও কিন্তু কথা বলবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।